সেটা ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান 5 গোল, তুমি ওই ম্যাচে 4 গোল খেয়েছিলে। হ্যাঁ, আমি মোহনবাগান সাপোর্টারদের কাছে দুঃখ প্রকাশ সবসময় করি, যেতে আগে এখন এই কথা শুনতে হয় বলে। এবং একসময় মনে হয়েছিল আমি ফুটবল খেলা ছেড়েই দেবো। ওই সময় যদি পল্টুদা আমাকে না ডাকে, পল্টুদা জীবনদা, তাহলে হয়তো আমার ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যেত। কলকাতা লিগ খেলার জন্য আমরা উন্মুখ হয়ে থাকতাম। কতটা প্রেশারের ছিল কলকাতা লিগ খেলা? চাপে, অসম্ভব প্রেশার ছিল। আজকে তো প্রেশার নেই, যে ম্যাচ জিতেছি 2-1, কেন 1 গোল খেয়েছিস? প্রতিটা রেডিমেড প্ল্যান নিয়ে খেলেছে। নমস্কার, আমি রজত সুব্র মুখোটি। ফিরে দেখা কলকাতা লিগ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। ফিরে দেখা কলকাতা লিগ। কলকাতা লিগ খেলেই বড় হয়েছি। কলকাতা লিগ যারা সার্ভাইভ করতে পারে, ওয়ার্ল্ডে যে কোনো লিগ আমার মনে হয় ওরা খেলতে পারে। কলকাতা লিগ আবেগ, কলকাতা লিগটা প্রথম টার্গেট ছিল আমাদের। কোন আবেগ ধরা পড়ে? কি মনে করে কলকাতা লিগ মানে? হোয়াট মিনস টু ইউ কলকাতা লিগ? আজকে কিন্তু বাঙালিদের কিন্তু প্ল্যাটফর্ম হচ্ছে এই কলকাতা লিগ। In Kolkata football is one of the best league in India. It's a muddy ground and we are not used to. As if you have been in a ring boxing with Mike Tyson. কলকাতা লিগ একটা প্লেয়ারের কাছে কতটা ইম্পর্টেন্ট ছিল। আর আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যিনি গেস্ট আছেন, তার ইন্ট্রোডাকশন দিয়ে আমি অযথা সময় নষ্ট করছি না। তিনি নান আদার দেন আমাদের প্রত্যেকের প্রিয় ভাস্কর গাঙ্গুলি। ভাস্করদা, আমাদের অনুষ্ঠানে তোমাকে স্বাগত। নমস্কার। ভাস্করদা, কলকাতা লিগ কি মনে পড়ে? কলকাতা লিগ বলতে ভাস্কর গাঙ্গুলির স্মৃতিতে কি কি ধরা পড়ে? কলকাতা লিগ আমাদের কাছে এমন একটা ব্যাপার ছিল যে আমরা কলকাতা লিগে খেলবো, ছোটোবেলায় এটা আমাদের স্বপ্ন ছিল। ছোটোবেলার থেকে আমরা ফুটবল খেলতাম। বাঙালি ফুটবল খেলবে না, পারুক না পারুক, এটা হয় না। সেদিক থেকে আমারও ব্যতিক্রম ছিলাম না, খেলতাম আর দেখতাম আর ভাবতাম যে অতীতের আমাদের সঙ্গে অতীতের যারা বড় বড় খেলোয়াড়রা ছিলেন, তাদের নাম ডাক, খবরের কাগজে ছবি দেখে মনে মনে ভাবতাম একদিন ওনাদের মতো হতে পারলে নিজেকে ধন্য মনে করব। তার মাধ্যমটা ছিল কলকাতা লিগ। কলকাতা লিগের আগেও যেটা আমাদের কিছু আমাদের মতো প্লেয়ারদের প্রভাবিত করত, আমাদের পাড়ায় পাড়ায় যে খেলাগুলো হতো বা জেলার খেলাগুলো হতো, সেগুলো অংশগ্রহণ করা। আমরা স্টেপ বাই স্টেপ এগুলো আসার চেষ্টা করতাম। মানে ওগুলোই ছিল বড় কাপ অব্দি যাওয়ার সাপ্লাই লাইন। আমরা সকালবেলা দৌড়ে যেতাম খবরের কাগজটা থেকে। আমরা প্রথম পৃষ্ঠাকেও দেখতাম না, প্রথমে উল্টে দিতাম, খেলা পৃষ্ঠাটা দেখতাম। আর মনে মনে ভাবতাম যে কবে আমাদের ছবি এরমভাবে দেখানো হবে। একটা টার্গেট ছিল, সেই টার্গেটটাকে সম্বল করে আমরা এগোতাম। ভাস্করদা, তুমি তো ময়দানে মোহনবাগান ক্লাব জয়েন করলে 1975 সালে। এই 1975 সালে ময়দানে মোহনবাগান ক্লাব জয়েন করার আগে তুমি ময়দানে কোনো ছোট ক্লাবে খেলেছিলে? না, আমি ময়দানে কোনো ছোট ক্লাবে খেলিনি। আমার শুরু হয়েছিল আন্ডার টুর্নামেন্ট খেলতো, ওই 4 ফুট 8, 4 ফুট 6, 4 ফুট 10, 5 ফুট এই টুর্নামেন্ট খেলে ম্যাক্সিমাম প্লেয়ার এখান থেকে এসছে। সাপ্লাই লাইনটা যেটা একটু আগে বলছিলাম, সাপ্লাই লাইন, ওখান থেকে স্কুল, তারপর জেলা, তারপর থেকে কলকাতা ফুটবল, রাজ্য দল, জাতীয় দলে এভাবে এসছে। এই সময়টায় তোমার গুরু কে ছিল? কাদের হাত ধরে তুমি গোলকিপিং শিখলে? ব্যাপারটা হচ্ছে, আমাকে ছোটোবেলায় অনেক সময় অনেকগুলো মানুষ ছিলেন যারা নিঃস্বার্থভাবে নিজের পকেটে পয়সা খরচা করে টিম বানাতেন, আন্ডার 18। সেরকমই একজন রান্না হচ্ছে, আমাকে যিনি নিয়ে এসেছিলেন মাঠে, ওনার নাম সুরব্রত ব্যানার্জি, উনি প্রয়াত হয়েছেন। এরকম অনেক ছিল, নাম বললে শেষ হবে না। ভেটেরান ক্লাবে তখন এটা কোচিং সেন্টার ছোটোতে চালু হয়। ওনার চিফ কোচ ছিলেন প্রয়াত সুশীল ভট্টাচার্য এবং গোলকিপার কোচ ছিলেন অবনী বোস। সুশীল ভট্টাচার্য তখন এটাকে প্রজেক্ট করেছিলেন। উনি তখন বলতেন আমি থিওরিটিক্যালি বোঝাতে পারবো গোলকিপিং করতে হয়, কিন্তু প্র্যাকটিক্যাল পার্টে বোঝাতে পারবো না। তখন উনি অবনী বোসকে নিয়ে আসলেন, উনি প্র্যাকটিক্যালটা দেখালেন। এবং সেই সঙ্গে উনি আরেকটা কথা বললেন যে কোনো খেলা খেলতে গেলে ফিজিক্যালি ফিট হতে হয়।
মিনিমাম ফিটনেস থাকা দরকার। উনি সাতকড়ি প্রামাণিক আমাদের বেঙ্গলের জিমনাস্ট চ্যাম্পিয়ন ছিলেন, ওনাকেও নিয়ে আসতেন আমাদের বেসিক ব্যাপারটা শেখার জন্য। তাতে করে আমরা উপকৃত হয়েছি। অনেকগুলো প্লেয়ার ওই সময় ভেটেরান ক্লাবতে বাংলার হয়ে খেলেছে, ভারতবর্ষ হয়ে খেলেছে। এটা একটা আউটপুট, ভালো আউটপুট। তার মানে এই ধারা নিয়ে এই ট্রেনিং কমপ্লিট করে হাইটের টুর্নামেন্ট থেকে তারপরে তুমি ভেটারেন ক্লাবে গেলে, সেখানে তোমাদের ট্রেনিং দেওয়া হলো, সেখানে তুমি দিকপাল কোচদের আন্ডারে পড়লে, যাদের হাতে ধরে তুমি তৈরি হয়ে তুমি মোহনবাগান ক্লাব জয়েন করলে। এবার মোহনবাগান ক্লাব জয়েন করে ভাস্কর গাঙ্গুলি বলতে গেলে সবার প্রথমে যেই কথাটা বারবার ঘুরে ফিরে গত 50 বছর ধরে আসছে, আরো 50 বছর যতদিন খেলা আসবে, সেটা ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান 5 গোল। তুমি ওই ম্যাচে 4 গোল খেয়েছিলে। তুমি সেটাকে কিভাবে কাটিয়ে, মানে এর থেকে বড় ঘুরে দাঁড়ানোর লড়াই খেলার ইতিহাসে যদি দুটো বলা যায়, তাহলে চোখ বন্ধ করে বলা যায় দুই বাঙালির, একটা যে সৌরভ গাঙ্গুলির প্রত্যাবর্তন, আর আমার মনে হয় তার থেকেও বড় প্রত্যাবর্তন একটা ক্রিকেটারের, যে ফুটবলারের জীবন শেষ হয়ে যায় একটা বড় ম্যাচে 4 গোল খাওয়ার পর, সে পরের বছর কম্পিটিশনের ক্লাবে গিয়ে এবং তার দীর্ঘ সে সেখান থেকে ভারতের সেরা গোলকিপার। এই টার্ন অ্যারাউন্ডটা তোমার কিভাবে হলো, কিভাবে নিজেকে তৈরি করলে? এটা শিক্ষণীয়। এই ব্যাপারটা হচ্ছে আমাদের ওই দিন পুরো টিমটাই কোলাপস করেছিল, এর মধ্যে আমিও ছিলাম। আমরা ডায়মন্ড হারবার থেকে ওই দিন সকালে কলকাতা এসেছি, 12টার সময় এসে খাওয়া দাওয়া করেছি 1টা পর্যন্ত। স্বাভাবিকভাবে তখন রাস্তাঘাট ছিল না আমার মনে হয়, স্বাভাবিক কারো শরীরে চলছিল না। এই বলে আমি কখনোই বলছি না যে আমার দোষ ছিল না, আমার দোষ ছিল গোলকিপার, গোলকিপারের দোষ। আমি আগে বলতাম, এখনও বলি, আগামী দিনও বলবো। আমি মোহনবাগান সাপোর্টারদের কাছে দুঃখ প্রকাশ সবসময় করি, যেতে আগে এখন এই কথাগুলো শুনতে হয় বলে দুঃখ প্রকাশ করি, এবং ওনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে একটা হয়ে গেছে, সেটা যেটা হয়ে গেছে সেটা আলোচনা করে তো লাভ নেই। এবং একসময় মনে হয়েছিল আমি ফুটবল খেলা ছেড়েই দেবো। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত করে বাঙালি ছেলেদের তখন বাঁচার একটাই উপায় ছিল, যে খেলার মাধ্যমে আর পড়াশোনার মাধ্যমে চাকরি বাকরি পাওয়া। খেলার মধ্যে চাকরি বাকরি পাওয়ার জন্য তোমরা ম্যাক্সিমাম ছাড়াও ছেলেরা খেলতাম, তো অফারও এসেছিল। কিন্তু আমার বাড়ির লোকজন আমাকে সাহস যুগিয়েছিলেন, বিশেষ করে অবনী বোস আর সুশীল ভট্টাচার্য, তুই জয়েন করিস না, খেল ও খেল। আমি বলতে একটুকু দ্বিধা নেই, মানে বলতে একটু লজ্জা ও দ্বিধা নেই, লজ্জা তো নেই, দ্বিধা নেই, আমি গর্বিত। ওই সময় যদি পল্টুদা আমাকে না ডাকে, পল্টুদা জীবনদা, তাহলে হয়তো আমার ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যেত। এবং পল্টুদা জীবনদা ওই সময়, এখন যে ইসমগড়ের সর্বময় কর্তা, আমার ছোটোবেলার বন্ধু দেবব্রত সরকার, নিত্য সরকার, আমার বাড়িতে পাঠিয়েছিলেন। আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে ক্লাবে আমি 5 গোল খেয়েছি, সেই ক্লাবের লোকই আমাকে এসছে সেই টিমে সই করানোর জন্য। আমি একটু অবাক হয়ে গেছিলাম। আমি রিস্ক নিয়ে একটা সই করলাম, অবনী বললো কর, তুই যাওয়ার হবে, দেখা যাক না কী হয়, কী হয়, একটু ওয়াস্ট কী হবে, রিস্ক নে, জীবনে রিস্ক নিলে কিছু হয় না। তা আমি অবনীতার কথা মাথা পেতে নিলাম, আমি জোনাল ক্লাবে সই করলাম। তারপরে প্রথম বছর আর বলতে হবে না জায়গাটা। তারপরে ইতিহাসটা আমরা জানি যে ভারতের সর্বকালের সেরা তালিকার গোলকিপারদের যে তালিকা আছে, তার ওপর দিকের নামের মধ্যেই ভাস্কর গাঙ্গুলির নাম জল করছে। আমাদের মতো একটা বিরাট সংখ্যক ফুটবল প্রেমীদের হিরো, অধিনায়ক হয়েছে, ক্যাপ্টেন। এবং ভাস্করদা, এবার একটু আমরা আমাদের আলোচনাটা আসি যে কলকাতা লিগ, জল, কাদা, মাঠ, সেই দলবদল, কলকাতা লিগের প্যাশনটা কিরকম ছিল? কলকাতা লিগ খেলার জন্য আমরা উন্মুখ হয়ে থাকতাম, কারণ এখান থেকে প্রজেক্ট হয়, কে কতটা ভালো খেলছে, কে কতটা খারাপ খেলছে, কে কার ভবিষ্যৎ আছে না আছে, এ কিন্তু হয়। আমরা আমাদের পরে বা তার আগে ফার্স্ট মার্চ থেকে 1 মার্চ সই হতো, 15ই মার্চে। তারপরে 7 দিনে উইথড্র করা যেত। তারপর আমরা বেরিয়ে পড়তাম খেলতে, ব্যাগ গুছিয়ে খেলতে পেতাম, নাগজি, স্ট্যাফোর্ড। তারপরে মে মাসে এসে 1 সপ্তাহ প্র্যাকটিস করে আমরা কলকাতা লিগ শুরু করতাম।
শুরু করতো এই ভেবে যে আমাদের যে কোনো ভালো খেলতে হবে, এবং এই যে টুর্নামেন্টগুলো খেলে আসতাম এতে মোটামুটি টিমটা সেট হয়ে যেত, এবং কে যারা সিনিয়র আছে তাদের সাথে খেলে আমরা অনুপ্রাণিত হতাম, খেলার সুযোগ পেতাম। তুমি তো ওই টিমটার সদস্য ছিলে যেটা টানা 5 বার না 6 বার ইস্ট বেঙ্গলের লিগ জিতলো। না ওই 75 সালে সুতরাং আমরা লিগ খেলা তখন একটা কাগজ হেডিং বেরোনো মানে বিশাল ব্যাপার, সমস্ত লোক চিনে ফেললো। তখন কলকাতা লিগে যারা ভালো খেলতো, যারা মোটামুটি খেলতো, তাদেরকেও প্রত্যেকটা লোক চিনত। কতটা প্রেশারের ছিল কলকাতা লিগ খেলা, চাপে? অসম্ভব প্রেশার ছিল। আজকে তো প্রেশার নেই, কারণ এমনও দিন গেছে কলকাতা লিগ খেলার পর হয়তো আমরা ম্যাচ জিতেছি 2-1 কি 3-1, 1 গোল কেন খেয়েছি, তার জন্য আমাদেরকে স্কোয়াড করে হোটেলে হিন্দুস্তানের সাথে ছেড়ে দিচ্ছে রাত্রি 9-10 সময়। এমনও দিনকে যে ড্র করেছে আমাদের ওখানে ছেড়ে দিত পুলিশ স্কোয়াড করে, ওখানে তোমার বাড়ি যেতাম, কখনো বাড়ি ঢুকতে পারতাম না, পাড়ায় গালাগালি করবে। এটা ভীষণ প্রেশার ছিল, এই প্রেশার কাটিয়ে ওঠা খুব কঠিন, যেটা আজকের দিনে নেই। আচ্ছা, বড় ম্যাচের চাপটা কেন ছিল? তুমি মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গল এলে, পরের যে বড় ম্যাচটা তুমি মোহনবাগানের সঙ্গে এইবার একটা কথা বলি, আমার ফিলিংস হতো, আমার বড় ম্যাচ খেলা অনেক সহজ মনে হতো ছোট টিমের সঙ্গে খেলার চাইতে। ইস্টার্ন রেল, রেলওয়ে এফসি, টালিগা। কারণ আমি জানি বড় ম্যাচে আমার কাছে বল আসবে, সমানে সমানে খেলা হয়, কিন্তু ছোট ম্যাচে তথাকথিত ছোট ম্যাচ বলা উচিত না। ওরাও আমাদের মতো সমসাময়িক প্লেয়ার ছিল, কারণ দুর্ভাগ্য খেলতে পারেনি, আমার সৌভাগ্য খেলে আমাদের মতো যারা প্লেয়ার আছে আমরা খেলে ফেলেছি। এই যে এরিয়ান ক্লাব, খিদিরপুর ক্লাব, পোর্ট ট্রাস্ট, টালিগঞ্জ, জয়শ্রী ক্লাব, যে এরিয়ান, এটা এদের সঙ্গে খেলা মানে অনেক কাটা বল চলে আসলো, এমন একটা বল আসলো ডেঞ্জার বল, সুতরাং সবসময় অন টোজ। কথা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে চিন্ময় চ্যাটার্জির ব্যাকপাস থেকে, ভাই একটা কথা বলি, এটা তোমায় কি? আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ও প্রয়াত হয়েছে, ওর ব্যাকপাসগুলো আলোচনা না করে। আমি বলছি এইটা একটা কিন্তু ভারতীয় ফুটবলের নতুন দিগন্ত খুলেছিল, একটা নতুন গোলকিপিং এর টপ অফ দ্য বক্স। একটা শিক্ষা পেলাম যে গোলকিপিং করতে গেলে যে গোল লাইনে দিলে গোলকিপিং হয় না, খেলার সঙ্গে সঙ্গে নিজেকে তুলতে হয়, খেলার সঙ্গে নিজেকে নামাতে হয়। এটা সব কিছু মানুষ শিক্ষা পায়। গোল লাইন থেকে কখন বেরোবে কখন বেরোবে না, এটা একটা শেখার জিনিস, যেটা আজকের দিনে দেখা আমাকে বলতে বাধ্য হচ্ছি যে আজকের দিনে গোলকিপাররা সিক্রেট একটা কভার করতে ঠিকমতো পারছে না। কেন পারছে না জানি না। আমাদের সময় আমাদের যারা কোচ ছিলেন, প্রদীপদা, অমলদা, যারা ছিলেন, তারা যদি সিক্সের মধ্যে হেড করে বা গোল করে আমাদের উদাহরণ গালাগালি দিত। কেন সিক্স ইয়ারের বক্স তোমার গোলকিপার বল, অনেক যদি তোমার স্টপারকে বা ব্যাককে মারতে মেরে দেবে, নো প্রবলেম। এটা শিক্ষা। আর লিগ, কলকাতা লিগের আকর্ষণটা যে কী ছিল, যারা খেলে তারা অতটা উপভোগ করে না, কারণ এখন পাবলিকও মাঠে যায় না, কবে খেলা হচ্ছে কেউ জানে না। কেমন টেনশন থাকতো প্রচুর। বললাম কি, আমাদের বাইরে থেকে যখন বেরোতাম তখন ভগবানকে ডাকতে যেতাম। কীভাবে আসতে? বাসে করে? হ্যাঁ, তখন আমাদের ট্রেনে করে, বাসে করে যেতাম। তখন এত ছিল না, তো যেতাম, কিন্তু সময়ের সঙ্গে সব কিছু পাল্টায়। আজকালকার দিনে খেলোয়াড়রা যে মাঠ তখন ভরে যাচ্ছে, মোহনবাগান মাঠ ভরে যাচ্ছে, মাঠের ভিতরে যেত, মাঠের বাইরে তত ওই পেশা, ওই যে পেশা বললাম যে ম্যাচ জিতেছি 2-1, কেন 1 গোল খেয়েছিস? আর কোচ হিসেবে তুমি তো প্রদীপদাকেই নিশ্চয়ই তোমার সেরা কোচ নাকি? অন্য অমল দত্ত। অমল দত্ত তোমার কেন? প্রদীপদার থেকে অমল দত্তের ফারাক? প্রদীপদা হচ্ছে ভালো ম্যানেজার, ভেরি গুড ম্যানেজার, আমার স্বীকার করতে একটু আপত্তি নেই, কিন্তু অ্যাজ এ কোচ অমল দত্ত গুড। স্ট্র্যাটেজি অ্যান্ড অল এভরিথিং, কোচিং কনসার্ন। তুমি যদি তাকিয়ে দেখো, দেখবে অমল দত্ত হাত থেকে আমাদের মতো যারা সবে আসছে, বড় টিমে এসছি, অনেক প্লেয়ার বেরিয়েছে। প্রদীপদা রেডিমেড প্লেয়ার নিয়ে খেলেছে, প্রদীপদা কাদের নিয়ে খেলেছে? রেডিমেড প্লেয়ার, সব বড় বড় প্লেয়ারদের নিয়ে। আমি ওদিকে একটু ছোটো বলছি, কিন্তু বড় প্লেয়ারদের ম্যানেজ করা খুব কঠিন কাজ।
উইথ আ ভেরি গুড ম্যানেজার, কমলদা তো ভেরি গুড কোচ। আচ্ছা এইবার একটু যদি যাই যে ভাস্কর গাঙ্গুলির চোখের 11 ভাস্কর গাঙ্গুলির টিম 11 জন টিম, আমি একটা প্লেয়ার আগে বেছে নিচ্ছি গোলে ভাস্কর গাঙ্গুলি, না আমার আগে তরুণদা আসবে। তরুণ বোস, তরুণদা আমার গুরু। ঠিক আছে, তরুণ বোস গোলে 4টে ডিবের 70 দিয়ে 70 আসে। রাইট ব্যাক নো চয়েস, সুধীর কর্মকার। রাইট ব্যাক সুধীর কর্মকার কেউ অন্য কোথাও যেতেনি। স্টপারে মনোরঞ্জন ভট্টাচার্য। একটু ঘুরিয়ে বলি, আমি সুবোধ ভট্টাচার্যকে রাখতাম। আমি সমস্ত ব্যাপারটা ভেবে চিন্তায় বলছি। ওখানে সুদীপ চ্যাটার্জি আছে এই কারণে যে সুদীপ চ্যাটার্জি একটা কমপ্লিট ফুটবলার, দুই ছেলেকে রাখছে ওই কারণে। লেফট ব্যাক অলোক মুখার্জি। শেষ করি, ডান দিকে সুধীর কর্মকার, তারপরে মনোরঞ্জন ভট্টাচার্য, তারপর সুদীপ চ্যাটার্জি, বাদিকে অলোক মুখার্জি। 3টে হাফ। গৌতম দা, প্রশান্ত, প্রসূনদা। 3টে ফরওয়ার্ড। সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্ত। আমি রাখবো আকবরকে, আকবর, মোহাম্মদ আকবরকে। সুরজিৎ সেনগুপ্ত স্পেশালিটি কি ছিল? এই ধর কাদামাট সুরজিৎ সেনগুপ্ত কি মানে কলকাতা পুরো অনবদ্য? কাদা মাঠে তো এখন তো আর কাদা মাঠ নেই, তুই এখন টিম করতে বলেছ আমাকে। এখন যে মাঠে সব মাঠে খেলা হয় সে মাঠে তো ভাবা যায় না, ভাবা যায়। আমাদের সময় বা তারও আগে বা তার কিছু পরে কলকাতা মানে কলকাতা ফুটবল লিগ হতো, কলকাতা অফিস লিগ হতো, ইলিয়ট শিল্ড হতো, গ্রাম শিল্ড হতো, কোচবিহার কাপ হতো, এসএনডে কাপ হতো, অফিসে খেলা হতো, অসংখ্য টুর্নামেন্ট হতো। এই কলকাতা মাঠেই হতো। হঠাৎ কী কারণে কলকাতা ফুটবলটা বাইরে চলে গেল, যার জন্য কলকাতা ফুটবলের মর্যাদা হারিয়ে ফেলল। সেটা একটু আগে বলছিলাম, কলকাতা লিগ কলকাতাতে হওয়া উচিত, আমার ব্যক্তিগত মত। কারণ মাঠ তো কমেনি, কলকাতা 2-1টা কমেছে। তার জন্য আশেপাশে কিশোরবাদী ক্রীড়া আছে, হাওড়া স্টেডিয়াম আছে, খুব বেশি দূরে গেলে খড়দায় বাইরে যাওয়া উচিত না। জেলা ফুটবল তাহলে কোথায় হবে? এই পিন্টু চৌধুরী, গৌতম সরকারের মানে এদের মানে পিন্টুদা, আমি এরকম প্লেয়ার জীবনে দেখিনি। আমার দেখা জীবনে যে টেনশনলেস প্লেয়ার যিনি কবর থাকে সে হচ্ছে পিন্টুদা, শুদ্ধ পিন্টুদা। খেলার দিন পাঞ্চিপুরে আসতো, নুনশো দেখতো, দেখে মাঠে আসতো আমার 10-15 মিনিট আগে। এসেই বলতো শঙ্কর বাবাকে, বুট এইটুকু স্টার্টে কি গ্রীষ্ম কি বর্ষা কি সরস্বতী, এইটুকু একটু বুট স্টার্ট নেই বুট না, অভাব না কিছু, বলে তোমরা অভাব করো। আমি কত বড় প্লেয়ার ছিল উনি, আমি ওনাকে রাখতে বেঙ্গলটি রাখতে খুশি হতাম। আমার মনে হয় তুমি প্রসূন ব্যানার্জির জায়গায় পিন্টু চৌধুরীকে দেখা যায়, প্রশান্তকে বাদিকে পিন্টু ডান দিকে রেকর্ডে দেখা যায়, কোনো অসুবিধা নেই। পিন্টু তো গ্রেট, পাসিংকে দারুণ বুদ্ধি, প্রচণ্ড বুদ্ধি। আর সেই সময় তো তুমি অনেক বিদেশি প্লেয়ারের সঙ্গেও খেলেছো। এই দীর্ঘ যাত্রায় তোমার সেরা বিদেশি প্লেয়ারকে? আমি অনেক বিদেশি প্লেয়ারের সঙ্গে খেলেছি। মজিদ বাক্সার গ্রেট, এমেকা 2 জন আউটস্ট্যান্ডিং, আর সীমা 3টে প্লেয়ার। একদম শেষের দিকে চলে এসেছি, গোল পোস্টের নিচে দাঁড়িয়ে অপোনেন্ট টিমে কার পায়ে বল থাকলে ভয় লাগতো? আমার কাউকে করে ভয় লাগতো না। আর তোমার মানে বিরুদ্ধে থাকা সেরা স্ট্রাইকারকে? বিরুদ্ধে ইন্দার সিংকে তো ইন্দারটা গ্রেট। তুমি তো সুরিন্দার এগেন্স্টও খেলেছো। হ্যাঁ, আমি বললাম না এত স্ট্রাইকার এগেন্স্টে খেলেছি, কার কথা বলবো? অনেকই আছে, জেভিয়ার পাস ভেরি গুড স্ট্রাইকার, সাবরি আলী ভেরি গুড স্ট্রাইকার, আকবর ভেরি গুড স্ট্রাইকার, শ্যামদা ভেরি গুড স্ট্রাইকার, ইন্দার দ্য গ্রেট গুড স্ট্রাইকার। কার কথা বাদ দেবো আমি? কাকে বাদ দেবো? লাস্ট প্রশ্ন, কলকাতা ফুটবল লিগ ভাস্কর গাঙ্গুলি চোখ বন্ধ করলে কি দেখতে পায়? স্মৃতিতে কিভাবে ধরা পড়ে? একটু আগে বললাম না আমি, মিস করো? হ্যাঁ, ভীষণ বিশেষ করে মিস করি যখন কলকাতা মাঠে এখন যাই মাঝে মধ্যে, মাঠটা যখন ফাঁকা থাকে না, কষ্ট হয়। এসএসসিএনকে ধন্যবাদ জানানো না বললেই না, কারণ যারা ফুটবল খেলতে আসবে বা আসছে তারা যদি টিভিতে খেলা দেখায়, মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে, ভালো খেললে পাড়ায় যখন যাবে তখন পাড়ার লোকজনরা
তাকে বেশ রেকগনিশন পাবে একটা। রেকগনিশন পাবে। এই ব্যাপারটা যদি না বলা হয় যে এসএসএনকে সাচি মান্যতা না দেওয়া হয়, এটা অপরাধ হবে। সাচি গ্রুপের সাচি স্পোর্টসের কর্ণধার রাহুল টোডি এবং চেয়ারম্যান তোমাল ঘোষাল এবং আর যারা অ্যাসোসিয়েট আছেন তাদেরকে সবাইকে এই জন্য ধন্যবাদ জানাই, ছোটো করবো না আমি। তারা যে বাংলার ফুটবলের স্বার্থে কলকাতা লিগের পুনরুজ্জীবনের চেষ্টা করছেন, তার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই কারণে ধন্যবাদ যাচ্ছি, এখন যদি আমরা দেখি কলকাতা ফুটবল লিগ কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে বিগত কয়েক বছর কেউ জানে না। এবার অন্তত এসএসএন-এর মাধ্যম দিয়ে জানতে পারবে যে কলকাতা লিগ হচ্ছে। থ্যাংক ইউ ভাস্কর দা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।